ওকে, এখন আমরা পরে আরেকটা টাইপ দেখবো। ঠিক আছে, পরে আরেকটা টাইপ দেওয়ার জন্য কি করতে হবে দেখো। এই যে ফুল নেম যদি আমি সিলেক্ট করে রাখি, ফুল নেম নেম সিলেক্ট করে রাখা অবস্থায় যদি আমি প্লাস বাটনটা ক্লিক করি, তাহলে ফুল নেমের নিচে একটা কোশ্চেন অ্যাড হবে। দেখো ফুল নেমের নিচে কি ছিল, রাইট অ্যাবাউট ইয়োরসেলফ। ফুল নেম আমার সিলেক্ট করা ছিল, যার কারণে প্লাস বাটন চাপার সাথে সাথে ফুল নেমের নিচে একটা নতুন কোশ্চেন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আর আমরা যদি চেঞ্জ করতে চাই পজিশন, এভাবে চেঞ্জ করতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছ না, এখান থেকে ধরে আমরা এটাকে উপরে নিয়ে আসবো। দেখো এটাকে প্লেস, জায়গা মতন প্লেস করতে পারবো। মনে করো আমি একেবারে উপরে দিতে চাই রাইট অ্যাবাউট ইয়োরসেলফ, রাইট অ্যাবাউট ইয়োরসেলফ একেবারে উপরে চলে আসবে। বা এটাকে ড্র্যাগ করে নিয়ে আমি নিচে নিতে পারি, নিচে নিতে পারি। এই যে আমি এটাকে মাঝখানে এনে দিলাম, এভাবে সরানো যায়। এখন আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন কিভাবে তৈরি করে সেটা দেখবো। মনে করো যে আমি বললাম, ঠিক আছে, তুমি কোন ক্লাসে পড়ো? এখন দেখো এখানে আমরা চাইলে কিন্তু অপশন অ্যাড করতে পারবো। ঠিক আছে, যে অ্যাড অপশন বাটনে আবার ক্লিক করলে এখন মানুষ এখান থেকে সিলেক্ট করতে পারবে। মাল্টিপল চয়েস কোশ্চেন যখন আমি দিব, তখন হবে কি, তারা এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারে। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছ, এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে অপশন গুলোকে উপরে নিচে করতে পারি। ঠিক আছে, এরকম করে অপশন গুলোকে উপরে নিচে করতে পারি এইভাবে। ঠিক আছে, আচ্ছা, সবাই আছো তো নাকি, শুনতে পাচ্ছ তো? জি স্যার। আচ্ছা দেখো, আমরা প্রথম দুটাকে কিন্তু রিকভার দিয়ে দিয়েছিলাম, যার কারণে প্রথম দুটাতেই দেখো এই যে রেড কালার স্টারটা দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এটাও আমরা রিকভার না দিই। এরপরে এখন যেহেতু এই যে হোয়াট ক্লাস আর ইউ রিডিং, এই এই কোশ্চেনটা সিলেক্টেড অবস্থায় আছে। ঠিক আছে, এখন যদি আমি প্লাস বাটন ক্লিক ক্লিক করি তাহলে হচ্ছে গিয়ে, বা অ্যাড কোশ্চেন বাটন ক্লিক করি তাহলে কি হবে, নিচে আরেকটা কোশ্চেন অ্যাড হয়ে গেল। এখন আমরা দেখবো মাল্টিপল চয়েস কোশ্চেন না, এখন আমরা দেখবো চেক বক্সেস। ঠিক আছে, ধরো আমি বলে দিলাম যে ফেভারিট সাবজেক্ট, তোমার ফেভারিট সাবজেক্ট কি? ঠিক আছে, এখানে বিভিন্ন অপশন আমি দিতে পারি। ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। এখন চেক বক্স দিলে কি হয়, চেক চেক বক্স দিলে একজন যখন এই ফর্মটা পূরণ করবে একজন, তখন কি সে একের অধিক অপশন গুলো সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেনে যেমন আমাদের চারটা কোশ্চেন আছে, চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। আর এই যে এখানে ফেভারিট সাবজেক্ট যে কোশ্চেনটা, এখানে চেক বক্স থাকার কারণে সে একের অধিক সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এটা গেল চেক বক্স। ঠিক আছে, এখন এরপরে আরেকটা কোশ্চেন অ্যাড করি। এটা কিন্তু দেখো এর আগেরটা কিন্তু আমরা রেকর্ড দেইনি, যার কারণে দেখো আমাদের রেড কালার স্টারটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা বিভিন্ন টাইপ, কয়টা টাইপ গেল আমাদের, শর্ট প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন। ড্রপ ডাউনটা যদিও খুব একটা লাগে না, যদিও খুব একটা লাগে না, তোমাদের এই চারটা জানলেই হবে। ঠিক আছে, এই চারটা জানলেই হবে। ইনশাল্লাহ ক্লাস 9-এ তোমরা আরো শিখবে ইন ডিটেলস গুগল ফর্ম সব। ঠিক আছে, তো আমরা এই যে এখন এই লাস্টের কোশ্চেনটা তো আমাদের লাগতেছে না, এটা আমরা কি করবো, ডিলিট করে দিব। এই যে ডিলিট বাটন আছে না, ডিলিট বাটন ক্লিক করলেই ডিলিট হয়ে গেল। এখন মনে করো যে আমি দেখতে যাচ্ছি যে ফর্মটা আমি বানালাম, হ্যাঁ, এই ফর্মটা আমার
কেমন হবে দেখতে, মানুষ কেমন দেখবে, যে হ্যাঁ এই ফর্মটা মানুষকে যখন আমি শেয়ার করব তারা কেমন দেখবে, তাদের কাছে সেটা কিভাবে মানে গুগল উপস্থাপন করবে আমার এই ফর্মটা, ঠিক আছে। এই জন্য এখানে একটা আই বাটন দেখতে পাচ্ছ না, এটাকে বলে প্রিভিউ, প্রিভিউ বাটন। হ্যাঁ, জুম করে দেখাচ্ছি। এই যে প্রিভিউ বাটনটা, এই প্রিভিউ বাটনে ক্লিক করলে তুমি দেখতে পাবে যে মানুষ কিরকম দেখবে, ঠিক আছে। এই মানুষ তোমার ফর্মটাকে এভাবে দেখতে পাবে, যে ফুল নেম, তখন সে এখানে ফুল নেম দিতে পারবে, যেমন আমি আমার নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে রাইট অ্যাবাউট ইউরসেলফ, কিছু একটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এখানে কিন্তু রেড কালার মার্কটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর দেখো এখানে আমি পূরণ করিনি, যার কারণে আমাকে বলছে কি একটা ওয়ার্নিং দেখাচ্ছে, দিস ইজ এ রিকোয়ার্ড কোশ্চেন, মানে এটার অ্যান্সার আমাকে করতেই হবে, ঠিক আছে। দেখো হোয়াট ক্লাস আর ইউ রিডিং, ক্লাস 6 সিলেক্ট করলাম, ক্লাস 7 সিলেক্ট করলাম। দেখো একসাথে কিন্তু আমি দুইটা সিলেক্ট করতে পারতেছি না, ক্লাস 8 সিলেক্ট করলাম, ক্লাস 9 সিলেক্ট করলাম, দেখো যে কোনো একটা সিলেক্ট হচ্ছে এট এ টাইম, ঠিক আছে। আর চেক বক্সে যখন আমি বললাম যে হ্যাঁ আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ডিজিটাল টেকনোলজি, ম্যাথ, সায়েন্স, ইংলিশ, ঠিক আছে, দেখো একসাথে কিন্তু চারটা আমি সিলেক্ট করতে পারছি। এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু সাবমিট হবে না। কেন হবে না? কারণ এই যে একটা রিকোয়ার্ড ফিল্ড আমরা পূরণ করিনি, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করলাম, দেখো ওরা কিন্তু সাবমিট হচ্ছে না, ওরা কিন্তু আমাকে এখানে নিয়ে আসতেছে, বলতেছে কি দিস ইজ এ রিকোয়ার্ড কোশ্চেন, ঠিক আছে। জি তো এই স্যার। গেল ফর্ম। এখন কথা হচ্ছে আমরা এই আমাদের যে ফর্মটা সেটা মানুষের কাছে শেয়ার করব কিভাবে। এই যে সেন্ড বাটন দেখতে পাচ্ছ, সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটন ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে সেন্ড ভাই, এখানে হচ্ছে মেইল, মেইলের মাধ্যমে আমরা শেয়ার করতে পারবো। এই বাটনটা হচ্ছে লিংক, যে লিংকের মাধ্যমে শেয়ার করতে পারবো। এটা হচ্ছে একটা কোড, কোডের মাধ্যমে আমরা এটাকে ওয়েবসাইটে এমবেড করে দিতে পারবো। তো এটা অ্যাডভান্স লেভেলের, এটা বেশি এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তোমাদের যেটা দরকার হবে যে লিংক মাঝখানে একটা, ঠিক আছে, এই যে লিংক। এখন দেখো এখানে বিশাল একটা লিংক দিয়ে দিচ্ছে তারা, ঠিক আছে, অনেক বড় একটা লিংক। হ্যাঁ, এই লিংকটা যখন এই যে কপি বাটনে ক্লিক করলেই পুরো লিংকটা শেয়ার হয়ে যাবে, মানে সরি শেয়ার হবে স্যার না, নিচে কপি যে হয়ে যাবে। আর লেখা আছে ওইটা কিসের কাজের? বুঝিনি। স্যার যে নিচে শর্টেন ইউআরএল লেখা আছে এটা কি কাজের? হ্যাঁ ওটাও বলতেছি, যখন এই কপি বাটনে ক্লিক করবে তখন এই পুরো লম্বা যে বড় লিংকটা দেখতে পাচ্ছ, এই লিংকটা কপি হয়ে যাবে। এই লিংকটা যদি তুমি মানুষকে দাও, এই লিংকটা ব্যবহার করে সে কি করতে পারবে, ওই ফর্মটা পূরণ করতে পারবে। এখন তুমি চাচ্ছ যে এত বড় লিংক আমি মানুষকে দিব না, আমি একটু শর্ট করে দিব লিংকটা, ঠিক আছে। তাহলে এখানে এই যে শর্ট এন্ড ইউআরএল দিলে দেখো কত ছোট্ট একটা লিংক দিয়ে দিল, বুঝতে পারছো। এখন তুমি জি যদি স্যার। এখানে এই যে শর্ট এন্ড ইউআরএল করে দিলে, তারপরে যখন কপি বাটনে ক্লিক করবে, এই কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে লিংকটা, ঠিক আছে। এখন এই ছোট লিংকটা শেয়ার করলে যাদের কাছে, যাদের সাথে শেয়ার করবে তারা সেই ফর্মটা পূরণ করতে পারবে, ঠিক আছে। ওকে, ফর্মের পুরোপুরি বুঝতে পেরেছো তো নাকি রাফি? স্যার বুঝছি। ওকে, এখন তাহলে আদনি তোমার কি কোনো প্রবলেম নেই? আদনি কি স্যার ক্লাসে আছো? ডিজিটালে নাই। আচ্ছা, কোন সাবজেক্টে আছে বলো, আমরা জি সেই স্যার আছি। সাবজেক্টের প্রবলেম সলভ করি। হ্যাঁ, কোন সাবজেক্টের প্রবলেম আছে বলো। স্যার হচ্ছে মানে যেগুলো সিলেবাসের অন্তর্গত সেখান থেকে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ তো সবাই না? জি স্যার। জি স্যার। Okay, আচ্ছা, প্রথমে আমরা কি করব, 365 দিনে কত সেকেন্ড এটা কাউন্ট করি। 365 ইন্টু কোথায়, এই যে 365 ইন্টু
24, ঠিক আছে? তার সাথে আবার গুণ করব কত, 60, তাহলে হলো কত মিনিট, তার সাথে আবার গুণ করব 60, এই যে হয়ে গেল সেকেন্ড, এই যে এটা হলো আমাদের সেকেন্ড, ঠিক আছে? জি স্যার আমার এই ওকে, এরপরে 365 দিনে কত সেকেন্ড সেটা আমরা বের করে ফেললাম। এখন এটার সাথে আবার যোগ করব, কি যোগ করব, যে স্যার 5 আপনার কথা ঘন্টায় কত কেটে কেটে সেকেন্ড। যাচ্ছে। এরপরে আমরা বের করব 5 ঘন্টায় কত সেকেন্ড। এই জন্য 5 নিলাম, তার সাথে গুণ করব 60, তাহলে 60 মিনিট, মানে 300 মিনিট। তার সাথে আবার যদি 60 গুণ করে দেই, তাহলে হচ্ছে কি এত, হয়ে গেল 5 ঘন্টা। এই এতটুকু পোর্শন হচ্ছে 5 ঘন্টায় কত সেকেন্ড, সরি। এবার আমরা আবার যোগ করব কত, 48 মিনিট। এই যে 48 মিনিটকে 60 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত সেকেন্ড। তার সাথে আবার গুণ করব 47 সেকেন্ড, এই যে যোগ করব 47 সেকেন্ড, এই তো, এই যে এটা গেল টোটাল সেকেন্ডস, ঠিক আছে? এক জি বছরে স্যার কত সেকেন্ড, এক বছরে কত সেকেন্ড এটা পেলাম, ঠিক আছে? এটা জি আমরা স্যার কপি করে রাখি, ঠিক আছে? তাহলে আমরা equal দিয়ে দিই, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এখন এই অ্যান্সারের সাথে আমরা কত গুণ করব, আলো 1 সেকেন্ডে কত কিলোমিটার যায়, হ্যাঁ? তাহলে এই অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এইটা, তার সাথে কত গুণ করব, 3 EXP কোথায়, 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে বলো তো, 10 টু দি পাওয়ার কত হবে, স্যার 10 to the power 6 5 হবে। তার মানে 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, 9.6470781 ইন্টু 10⁻12। আপনি দেখো তো তোমার 9-এর পরে কয়টা সংখ্যা আছে, 12টা সংখ্যা কিনা দেখো তো, আপনি তুমি যেটা বের করেছো। স্যার আমার তো হচ্ছে সাধারণ ক্যালকুলেটর, তো এখানে হচ্ছে যে 12টার অধিক আসে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে ছোট্ট করে তবে স্যার উপরে দেখো আমার ই, প্রথমে লেখা 9 আসছে কিনা, এটা বেরিয়েছে। ছোট্ট করে উপরে দেখো আহ, ই লেখা স্যার, আমি আসছে কিনা। কেটে দিচ্ছি। স্যার আচ্ছা একটু আচ্ছা ওয়েট, আমি আবার আচ্ছা, করতেছি। সমস্যা নেই, থাক, এটা করতে হবে না। এটা হচ্ছে এত কিলোমিটার 1 বছরে যায় আলো, ঠিক আছে? জি স্যার এবার বুঝছি ক্লিয়ার? জি স্যার আচ্ছা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে স্যার 9,000 কোটি 9 লক্ষ কোটি, 9 লক্ষ কোটি কিলোমিটারেরও বেশি যায় 1 বছরে। স্যার করেন জাস্ট আমরা যদি যাইতে পারতাম এত দ্রুত মানুষ এখনো তো মানে মানে শেষ গ্রহগুলোতেই যাইতে পারে না, আশেপাশে যে গ্রহগুলো আছে এগুলাতেই তো এখনো সবগুলোতে যাইতে পারে না, এগুলো তো পরের কথা। ওকে, তোমরা তো আচ্ছা আদনি, তোমার যেহেতু এখনো ক্যালকুলেটর নেই, আমি তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। দেখো, সাইন্টিফিক ক্যালকুলেটর লিখে সার্চ করবা গুগল প্লেতে, ঠিক আছে? আপনার কথা কেটে কেটে যাচ্ছে। এই যে তোমার গুগল ওটা প্লে,
এই যে গুগল প্লেতে যে সায়েন্টিফিক ক্যালকুলেটর লিখে সার্চ করলে তোমরা হচ্ছে গিয়ে অনেকগুলো ক্যালকুলেটর পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার। দাঁড়াও, সবগুলো আবার না, একটা হচ্ছে যে তোমাদের কোনটা বেস্ট হবে তোমার জন্য এটা বলে দিচ্ছি। এই যে প্রথমটা, প্রথম যে ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছ, এই যে এইটা, আচ্ছা, সায়েন্টিফিক ক্যালকুলেটর প্লাস 991, ঠিক আছে? এই ক্যালকুলেটরটা ইনস্টল করে নিবে ফোন। এই ক্যালকুলেটরটা আর তোমাদের হচ্ছে ফিজিক্যালি তোমরা যে ক্যালকুলেটর ইউজ করো সেই ক্যালকুলেটর ইন্টারফেস অলমোস্ট সেম, ঠিক আছে? তো এই ক্যালকুলেটরটা ইনস্টল করে নিবে, ফোন থেকেই ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে? আমি পার্সোনালি আর কি এটা ইউজ করি। আচ্ছা, আমরা আর কি নিয়ে ডিসকাস করতে পারি আজকে? কোন সাবজেক্ট, কোন সাবজেক্ট নিয়ে ডিসকাস করতে পারি? বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, ডিজিটাল টেকনোলজি। আচ্ছা, মানে ডিজিটাল টেকনোলজি নিয়েই একটু স্যার, ডিসকাস করি। আচ্ছা, ওকে স্যার। ডিজিটাল টেকনোলজি, ডিজিটাল টেকনোলজি তোমাদের কতদূর পড়ানো হয়েছিল? যে জিনিসগুলো পড়ানো হয়েছিল, তাই না? কি বলছে, জাল ডিজিটাল উপাত্ত ও ক্লাসরুম গোয়েন্দা বাহিনী, এটা আবার কি জিনিস? আচ্ছা, আমরা তাহলে পড়ে দেখি নাকি? জি স্যার। আচ্ছা, তোমরা কখনো নকল পণ্যের বিজ্ঞাপন দেখেছো? আরেকবার বলবেন স্যার, বুঝতে পারিনি। অনেক সময় তোমরা কখনো নকল পণ্যের বিজ্ঞাপন দেখেছো, অ্যাডভার্টিসমেন্ট? স্যার, এগুলো অনলাইনে দেখি, বাট এমনিতে টিভিতে সরাসরি এইভাবে দেখা হয় না, অনেক সময় অনলাইনে দেখি। আচ্ছা, কখনো এরকম শুনেছো যে একটা মানুষ মোবাইল অর্ডার করেছে, কিন্তু মোবাইল মোবাইল যখন সে রিসিভ করার পর যখন মানে তাকে যখন ডেলিভার করা হয়, দেখে যে ভিতরে একটা টাইলস এর টুকরা, এরকম শুনেছো তো নাকি? জি স্যার, এমনটা। আচ্ছা, দেখি আমরা এখানে এই পাঠে আমাদের কি বলছে, যে আমরা জানি আমাদের সমাজের একটি চর্চা অনেক আগে থেকেই ছিল, কিন্তু ডিজিটাল প্রযুক্তির কারণে এটির গতি ও প্রভাব অনেক বেড়ে গেছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কেউ যদি ভালো কাজ করে, খুব দ্রুত সেটি যেমন ছড়িয়ে যায়, কেউ যদি কোনো খারাপ কিছু করে সেটিও অপ্রতিরোধ্য গতিতে ছড়িয়ে অনেককে ক্ষতিগ্রস্ত করতে পারে। ওকে, ডিজিটাল উপাত্তের অধিতথ্য বা মেটাডাটা বোঝা এই কারণে খুবই গুরুত্বপূর্ণ। ধরি আমাদের কাছে একজন কোনো কোনো ঘটনার একটি ছবি মুঠোফোনে পাঠিয়ে বলল ঘটনাটি মাত্র ঘটেছে। এখন আমরা কিভাবে বুঝবো যে সেই মানুষটি পুরনো কোনো ছবি আজকের ছবি বলে চালিয়ে দিচ্ছে কিনা, অথবা এক জায়গার ছবি আরেক জায়গায় বলে চালিয়ে দিচ্ছে কিনা, ঠিক আছে? তো এটার একটা উপায় আমরা আগেই দেখেছি, যে সেই ছবিটা দিয়ে গুগলে সার্চ করা। তোমাদের মনে আছে যে সেই ছবি দিয়ে কিভাবে গুগলে সার্চ করতে হয়? আদনি, রাফি? স্যার, জি স্যার। হ্যাঁ। কিভাবে একটা ছবি দিয়ে কিভাবে গুগলে সার্চ করতে হয়, এটা তো স্যার, মনে আপনার আছে? কথাগুলো না কেটে কেটে যাচ্ছে। আচ্ছা রাফি, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? স্যার, এখন জি শোনা স্যার, আমার যাচ্ছে। এখানে ক্লিয়ার। নর্মাল নেট। আদনি, তোমার মনে হয় তোমার বাসায় একটু নেটের সমস্যা আছে। তুমি কলটা কেটে দিয়ে জি দিয়ে স্যার। আবার দিবো তাহলে। কল আহ, থেকে লিভ নিয়ে আবার ঠিক হইতে পারে। সমস্যা নেই, লিভ নেওয়ার দরকার নেই। নিলে যে হবে এমনটাও না, নাও হইতে পারে, সমস্যা নেই।
কন্টিনিউ করতে পারো। স্যার দেখো, আপনার প্রশ্নটা কি আরেকবার করতে পারবেন? আচ্ছা, প্রশ্ন করেছিলাম যে ওই যে আমি তো তোমাদেরকে শিখিয়েছিলাম যে কিভাবে ছবি ব্যবহার করে একটা তথ্য সঠিক না ভুল গুগলে সার্চের মাধ্যমে আমরা আহ, বের করতে পারি, সেটা কি মনে আছে? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, তাহলে আমরা সামনে প্রসিড করি। আব্দুল্লাহ, তোমার মনে আছে? আব্দুল্লাহ কি ক্লাসে আছো? আচ্ছা, অধিতথ্য বা মেটা ডাটা হলো তথ্য সম্পর্কিত আরো তথ্য। বুঝতে পেরেছো? তার মানে কি আমরা কি জানলাম? অধিতথ্য বা মেটা ডাটা। ঠিক আছে, এটা কি একটা তথ্য সম্পর্কে আরো তথ্য। যেমন এখানে উদাহরণের মাধ্যমে বলে দেয়া আছে যে একটি বইয়ের অধ্যায়গুলোকে যদি আমরা তথ্য হিসেবে কল্পনা করি, তাহলে রেফারেন্স বা মূল উৎস হতে আরো তথ্য যাচাই করা হলো অধিতথ্য। ঠিক আছে, যেমন পিনকোডের বিষয়ে আগের সেশনে তথ্যসূত্র ডেটা জেনেটিক্স লেখা পড়েছিলাম, তা ছিল অধিতথ্য পাওয়ার উৎস। আগের সেশনে আমরা কি পড়েছিলাম? পিনকোডের বিষয়ে আগের সেশনে কি কি শিখেছো? ডেটা জেনেটিক্স। আচ্ছা, ডেটা জেনেটিক্স কি আমরা কি আহ, জানি? এই যে ডেটা জেনেটিক্স না স্যার, কেউ কি? যদি একটু বলতেন। এই দেখো, ইতিপূর্বে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বহুল ব্যবহৃত ও বিরল ব্যবহৃত পিন কোডের একটি তালিকা তৈরি করেছেন। ঠিক আছে, এই যে এই তালিকাটাকে বলা হচ্ছে ডেটা জেনেটিক্স। ঠিক আছে, সেখানে দেখা গিয়েছে বহুল ব্যবহৃত পিনকোড গুলো হলো 000, 111, 222 ইত্যাদি। পিনকোড পিনকোড যেন কেউ উদ্ধার করতে না পারে, সেজন্য এর কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। ঠিক আছে, যেমন পিনকোড গুলোতে যেন সবগুলো একই অঙ্ক না থাকে, আবার 1 2 3 4 এরকম মানে ক্রমানুসারে না থাকে, যে বা ঠিক ও, এভাবে যে 9 8 7 6 এরকম এভাবে যেন না থাকে। এটাই বলা হচ্ছে যে ডেটা জেনেটিক্স। আর ডেটা জেনেটিক্স কি? এই যে বহুল ব্যবহৃত বহুল ব্যবহৃত পিনকোডের যে একটা তালিকা তৈরি করেছেন গবেষকরা, সেই তালিকাটাকে বলা হচ্ছে ডেটা জেনেটিক্স। ঠিক আছে, তো এখানে সেটাই বলছে। স্যার, হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? স্যার বলবো কি? হ্যাঁ, বলো। স্যার হচ্ছে যে আহ হচ্ছে যে মানে এই ডাটা সমূহ যে হচ্ছে যে একে অপরের সাথে মানে যেভাবে সম্পর্কযুক্ত থাকে, তার যে ডাটার মাধ্যমে হচ্ছে যে বর্ণনা করা হয়, তাই হচ্ছে যে মেটা ডাটা মানে। হ্যাঁ, অনেকটা ঠিক আছে। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিই ব্যাপারটা। মনে করো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, তাই না? একটা ছবি কি একটা তথ্য না? আচ্ছা স্যার, তাই না? আমি কি আবার বলতে পারি? হ্যাঁ, বলো বলো। মানে কোন তথ্যের সম্পর্কে যে তথ্যটা দেওয়া হয় তাকে মেটা ডাটা বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। যেমন এই যে একটা ছবি, ছবি নিজেই কিন্তু একটা তথ্য, তাই না? এই ছবিটা নিজেই একটা তথ্য, কিন্তু আমরা যদি আবার এই তথ্য সম্পর্কিত অন্য তথ্য জানতে চাই, বা এই ছবিটা সম্পর্কে আরো অন্য কোনো তথ্য জানতে চাই, তাহলে সেটা হচ্ছে গিয়ে মেটা ডাটা। বুঝতে পেরেছো? যে একটা তথ্য সম্পর্কে অন্য তথ্যগুলোই হচ্ছে গিয়ে সেই তথ্যের জন্য মেটা ডাটা বা অধিতথ্য। আচ্ছা, এই ছবির উপর মাউস বাট মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করলে নিচের মেনু আসবে। আচ্ছা, এই যে এরকম একটা মেনু আসবে। তাহলে দেখো, এই ছবির উপর আমরা যে কোনো একটা ছবি, ঠিক আছে, আমি এই ছবিটাই দেখাই। স্ক্রিনশট নিয়ে নিই একটা, স্ক্রিনশট নিয়ে নিয়ে এই ছবিটা আমরা সেভ করে নেবো আমরা আমাদের কম্পিউটার। ঠিক আছে, তো আমাদের কম্পিউটারে এই ছবিটা সেভ করে নিলাম। ঠিক আছে, এই ছবিটাই বলছে কি এই ছবির উপর মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করলে নিচের মেনু আসবে। এরকম একটা মেনু দেখতে পাবে তুমি রাইট বাটন ক্লিক করে। ঠিক আছে, ঠিক এরকম একটা।
দেখতে পাবে। তখন কি বলছে, এখন প্রপার্টিস লেখা অপশনে ক্লিক করতে হবে, আমরা নিচের তথ্যগুলো দেখতে পাবো। এই যে নিচের তথ্যগুলো দেখতে পাবো, এখানে বিভিন্ন তথ্য দেখাচ্ছে, এখানে ঝাপসা দেখতে পাচ্ছ তোমরা, সমস্যা নেই, আমরা আরো ক্লিয়ার দেখব। এই যে ছবিটা সেভ করেছিলাম, এই যে এই ছবিটা, ঠিক আছে, এই যে এই ছবিটা হচ্ছে কি আমরা সেভ করেছিলাম, এই ছবিটাতে আমরা কি বলছে, রাইট বাটন ক্লিক করতে বলছে, মাউসের রাইট বাটন আমি ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছ সবাই, এখানে প্রপার্টিস লেখাটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই যে প্রপার্টিস যখন আমি ক্লিক করলাম, দেখো বিভিন্ন কিন্তু ইনফরমেশন সে আমাকে দেখাচ্ছে, যে এই ক্রিয়েটেড অর্থাৎ এই ছবিটাকে কবে ক্রিয়েট করা হয়েছে। দেখো, মানডে May 27, 2024, ঠিক আছে, কত তারিখে কি বার এই ছবিটা তৈরি করা হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে এই যে কয়টার সময় তৈরি করা হচ্ছে, 6টা 32 মিনিট 25 সেকেন্ড PM, ঠিক আছে, এই সময় তৈরি করা হয়েছে। এখানে এই ছবিটা তৈরি করা মানে কি, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই এই ছবিটা তৈরির মানে হচ্ছে যে আমি কখন স্ক্রিনশটটা নিয়েছি, ঠিক আছে, সে কিন্তু আমাকে সেটাই দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে মডিফাইড, কবে এটাকে মডিফাই করা হয়েছে, ঠিক আছে। তারপরে এই ছবিটার সাইজ কত, 656 কিলোবাইট, ঠিক আছে, এই ছবিটার সাইজ, ঠিক আছে, ঠিক আছে। আর এই এই ছবিটা কি টাইপের, ঠিক আছে, পিএনজি, পিএনজি, ঠিক আছে, পিএনজি টাইপের একটা ফাইল। আচ্ছা, এখন হচ্ছে ডিটেলস, আরো ডিটেলস যদি আমরা জানতে চাই, যে ডিটেলস একটা অপশন দেখতে পাচ্ছ, তোমরা একটু জুম করে দেখে নাও কষ্ট করে, এই যে এখানে ডিটেলস অপশন দেখতে পাচ্ছ, এই ডিটেলস যখন আমি ক্লিক করব, আরো এই ছবিটা সম্পর্কে আরো বিভিন্ন তথ্য আমি দেখতে পাবো, যেমন ডাইমেনশন, মানে এই ছবিটা দৈর্ঘ্য এবং প্রস্থ মানে কতগুলো পিক্সেল করে আছে, পিক্সেল কি বোঝো? তো পিক্সেল মানে শুনছিলাম, তবে আরেকটু ক্লিয়ার করে যদি বোঝাই দিতেন ভালো হতো। ডাইমেনশন বলছে যে আমাদের, দেখো এখানে বলছে 917 × 514 পিক্সেল, ঠিক আছে, এখানে বলছে উইথ, উইথ বরাবর আছে 917টা পিক্সেল, এবং হাইট বরাবর আছে 514টা পিক্সেল, ঠিক আছে। এখন পিক্সেল জিনিসটা কি তোমাদেরকে বোঝায়, ধরো, ধরো এটা হচ্ছে তোমার ফোনের স্ক্রিন, ঠিক আছে, ফোনের স্ক্রিনে কিন্তু অনেক ছোট ছোট বাল্ব বা এলইডি থাকে, এরকম ছোট ছোট এলইডি, এরকম পাশাপাশি এরকম অনেকগুলো এলইডি থাকে, ঠিক আছে। তোমরা, আমরা অনেক সময় বলতে শুনেছি না, ফোনের রেজুলেশন, ডিসপ্লে রেজুলেশন, এরকম শুনেছি না, জি স্যার। আপনি শুনেছো? এরকম এই রেজুলেশনটা কাউন্ট করে কি বলতো, এই যে এভাবে, যে উপরে এবং নিচ বরাবর অর্থাৎ হাইট এবং উইডথ বরাবর কতগুলো এরকম ছোট ছোট পিক্সেল আছে, বা কতগুলো ছোট ছোট এরকম লাইট আছে। আর এখানে ছবিটার পিক্সেল কত বলছে, 917 × 524 না কত যেন, তার মানে কি এরকম ছোট ছোট, এই যে ছবিটা মনে করো যেটা হচ্ছে ছবি, এই ছবিটা তৈরি হয়েছে কিভাবে, এরকম ছোট ছোট অনেকগুলো পিক্সেল নিয়ে পাশাপাশি, এরকম পাশাপাশি 917টা পিক্সেল আছে, ছোট ছোট, যেগুলো খালি চোখে দেখাই যায় না। আর এই দিক বরাবর 514টা আছে, ঠিক আছে, এই দিক বরাবর আছে 514টা, 514টা পিক্সেল। আর এই যে ছোট ছোট ঘরগুলোকে প্রত্যেকটাকে এক একটা পিক্সেল বলা হয়। তোমরা অনেক সময় ফোন কিনতে যেগুলো দেখো না, যে 180 পিক্সেল, মানে 1080 পিক্সেল, বা 1080p, এরকম একটা দেখো না, যে জি 1080, স্যার, এটা ভিডিও কোয়ালিটির মতো একটা। তারপরে 720, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি পিক্সেলের ভ্যালু, বুঝতে পেরেছো যে কতগুলো পিক্সেল। আর একটা ছবিতে পিক্সেল স্যার, সংখ্যা যত বেশি হবে, সেই ছবিটা তত বেশি ক্লিন, ক্লিন অ্যান্ড ক্লিয়ার হবে, ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার হবে। এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব বেশি একটা ক্লিয়ার, কেন ক্লিয়ার না, কারণ এটার পিক্সেল সংখ্যা কম,
যদি আমি আরো হাই পিক্সেল দিয়ে তৈরি করতে পারা ছবিটা, তাহলে ছবিটা আমরা আরো ক্লিয়ার দেখতে পেতাম। দেখো, আমরা যখন কোনো একটা আগের মডেলের ফোন দিয়ে ছবি তুলি, তখন ছবিগুলো ঝাপসা আসে, ক্লিয়ার আসে না। কেন আসে না বলতো? কারণ সেই ক্যামেরা আগেকার ক্যামেরাগুলোর তারা বেশি পিক্সেলের ছবি তুলতে পারে না। বুঝতে পেরেছো? মানে সেগুলোর রেজুলেশন কম মানে কি, এই যে হাইট এবং উইডথ বরাবর পিক্সেল সংখ্যা কম। কিন্তু এখন যে মডার্ন যুগের যে ক্যামেরাগুলো আছে, সেই ক্যামেরাগুলো অনেক অনেক বেশি পিক্সেল ক্যাপচার করতে পারে। ঠিক আছে? ক্যামেরাগুলোর ক্যাপাবিলিটি অনেক, যারা অনেক অনেক ডিটেলস ক্যাপচার করতে পারে কোন একটা ছবি। ঠিক আছে? আর এরকম পিক্সেল সাইজ যত বেশি হয়, তত কিন্তু ফাইলের সাইজও বড় হয়। ঠিক আছে? দেখো, আমরা এখানে কিন্তু 664 না কত কিলোবাইট যেন এই ছবিটা আমরা পেয়েছি। এই যে দেখো কত কিলোবাইট, এই যে নারায়ণে 656 কিলোবাইট। কিন্তু যদি পিক্সেল সংখ্যা আরো বেশি হইতো, অর্থাৎ পিক্সেল সংখ্যা যদি আরো বেশি হইতো, যে 917 বাই 514 পিক্সেল না হয়ে যদি আরো বেশি হতো, তাহলে আমরা কি দেখতাম, এই ফাইলটার সাইজ আরো বড় হইতো, হয়তো বা 1 মেগাবাইট 2 মেগাবাইট এরকম। ঠিক আছে? যেমন এই যে একটা ছবি, এই যে এটা একটা ছবি, আর একটা ছবি, এটার প্রপার্টিস দেখো, এটা কিন্তু 34 কিলোবাইট। ঠিক আছে? এখানে একটা অপটিমাইজেশনের ব্যাপার আছে। এখানে পিক্সেল সংখ্যা যদিও বেশি, কিন্তু এখানে অপটিমাইজেশনের ব্যাপার আছে, যার কারণে ইন ডিটেলস আমি না যাই। এটা জেনে রাখো যে পিক্সেল সংখ্যা যত বেশি হয়, একটা ছবি বা কোনো ভিডিও বা কোনো কিছু সাইজ বড় হয়। বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পারছো? আমি যা যা বলছি বুঝতে জি স্যার। পারছো? আদনি? স্যার নেট প্রবলেমের কারণে একটু আটকে আটকে শোনা যাচ্ছে, তাও সমস্যা নাই। জি স্যার। আচ্ছা, আসলে আহ আজকে ওয়েদারটাও খারাপ, তো যার স্যার কারণে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার অ্যাকচুয়ালি মানে ওই যে রাফিউল আর রাজ, এরা কি ক্লাস করা বাদ দিছে মেবি? না না, রাজ কেন জয়েন করেনি আমি জানি না। আজকে কতদিন ক্লাস করেছিল। আর রাফিউল, লাস্ট কালকে করেছিল, রাফিউল 2 দিন ধরে নাই maybe, আমি যেটা দেখেছি। আচ্ছা, রাফিউলের এক্সাম চলতেছে, বুঝছো? ওর এক্সাম চলতেছে, এক্সাম নিয়ে ব্যস্ত। পার ডে ও দুটো করে এক্সাম চলতেছে, যার কারণে ও সময় দিতে পারতেছে না। আর হচ্ছে আচ্ছা স্যার, এই রাজের ব্যাপারটা জানি না। ওকে, তাহলে আমরা কি করতে পারি, একটা ছবির উপরে মাউসে রাইট বাটনে ক্লিক ছবির উপরে যে মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি আমরা প্রপার্টি সিলেক্ট করি, তাহলে আমরা কি করতে পারবো, এই ছবির মেটা ডাটা গুলো দেখতে পাবো, যে সেটা কত, সেটার সাইজ কত, সেটার হাইট বরাবর কতগুলো পিক্সেল আছে, তারপরে উইডথ বরাবর কতগুলো পিক্সেল আছে। ঠিক আছে? এই যে বিভিন্ন জিনিস, সেটা কবে ক্রিয়েট করা হয়েছে, কবে মডিফাই করা হয়েছে, এগুলো আমরা দেখতে পাবো। এখন দেখো, এখন চিন্তা করে দেখি, কেউ যদি এই ছবি দেখিয়ে বলে যে এটি 2000 সালে তোলা ছবি, তাহলে উপরের তথ্যের ভিত্তিতে কি তার সত্যতা যাচাই করা সম্ভব? অনেক ক্ষেত্রে সম্ভব, অনেক ক্ষেত্রে সম্ভব না। ঠিক আছে? কারণ এখন টেকনোলজি অনেক আপডেট, জাস্ট মেটা ডাটা দেখলেই সবকিছু, এখন মেটা ডাটাও চেঞ্জ করা যায়। ঠিক আছে? দেখো, এই যে ডিটেলস আমি তোমাদেরকে দেখিয়েছি অলরেডি, যে ডিটেলস মেনুতে গেলে পাশাপাশি আরো কিছু তথ্য আমরা জানতে পারি। যেমন এই যে ডাইমেনশন, হাইট, উইডথ। ডাইমেনশন মানে কি জানো? ডাইমেনশন মানে হচ্ছে হাইট মাল্টিপ্লাইড বাই উইডথ। মানে হাইট জি হচ্ছে, স্যার, হাইট যেমন, মাত্রা। হ্যাঁ, মাত্রা মানে কত বাই কত, হ্যাঁ। এটা বোঝাচ্ছে এখানে। যেখানে দেখাচ্ছে 1032 বাই 646। তোমাদের বই খেয়াল করলে দেখতে পাবে 1032 বাই 646। এটা হচ্ছে কি ডাইমেনশন এই ছবিটা। ঠিক আছে? তার এটা ছবির ডাইমেনশন, এটা বলতে কি বোঝাচ্ছে, যে ছবির হাইট বরাবর
1032টা পিক্সেল আছে এবং উইডথ বরাবর 646টা পিক্সেল আছে, ঠিক আছে। এই সংখ্যাগুলো হচ্ছে এক একটা নাম্বার অফ পিক্সেলস, ঠিক আছে, তো হচ্ছে নাম্বার অফ পিক্সেলস। ক্লিয়ার তো নাকি? স্যার কি বললেন, নাম্বার অফ পিক্সেল? পিক্সেল, পিক্সেল, PIXELS, পিক্সেল, এই যে লিখে দিয়েছি তো, আচ্ছা PIXELS। তারপরে ডিটেইলস ইনফরমেশন, আবার যদি ছবি তোলার সময় কোথায় তোলা হয়েছে সেই তথ্যটি সংরক্ষণের অনুমতি থাকে, তাহলে পরবর্তীকালে ছবির অধিতথ্য বিশ্লেষণের সময় তা দেখা যাবে। এর একটি উদাহরণ নিচে দেওয়া হলো। এটা আমরা অনেক সময় ফোনের ছবিগুলোর ইনফরমেশন যখন আমরা চেক করি তখন আমরা দেখতে পাই এরকম, সেটা কবে তোলা হয়েছে, কি বারে তোলা হয়েছে, কয়টার সময় তোলা হয়েছে, সেই ছবিটা কি নামে সেভ করা আছে, তারপরে যে ছবি আমরা ডাইমেনশন দেখতে পাচ্ছি 4000 × 3000 পিক্সেল, ঠিক আছে। আরো বিভিন্ন ইনফরমেশন আমরা দেখতে পাই, যে লোকাল পাথ অর্থাৎ এটা কোথায় সেভ করা আছে, এটা কিন্তু একটা ফোনের ইনফরমেশন গুলো। তারপরে লোকেশন, যদি তোমার ফোনের কোনো একটা ছবি তোলার সময় যদি তোমার ফোনের ক্যামেরা অন থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার ক্যামেরা ডিটেক্ট করে নিবে যে তুমি ছবিটা কোথায় তুলতেছো। পরবর্তীতে কিন্তু একজন মানুষ চাইলেই দেখতে পারে যে তুমি কোথায় ছবিটা তুলতেছো, এই যে এই ইনফরমেশনের মাধ্যমে। এগুলো কিন্তু তোমার হচ্ছে লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড, তোমরা পড়েছো না? লঙ্গিটিউড, ল্যাটিটিউড, অক্ষাংশ, জি স্যার। দ্রাঘিমাংশ, এই যে এই জিনিসগুলো কিন্তু, এই যে 24°53' 59" এরকম এটা বলে, ঠিক আছে। এটাকে এভাবে ক্যালকুলেট করা হয়, এগুলো অক্ষাংশ, দ্রাঘিমাংশ গুলো এভাবে ক্যালকুলেট করা হয়। যেমন এখানে 24°53' 59", তারপরে 59" নর্থ, তারপরে এটাকে বলতেছে কি 89°21' 31" ইস্ট, ঠিক আছে। এগুলো এগুলো হচ্ছে লঙ্গিটিউড, ল্যাটিটিউড, এগুলো বিষয় পৃথিবীর, তুমি যে জায়গা থেকে ছবিটা তুলেছো সেই সেই জায়গার লঙ্গিটিউড, ল্যাটিটিউড, ঠিক আছে। এই আর কি। তাহলে কি হবে, কাজেই কেউ যদি আমাদের জি একটি স্যার। ছবি দেখিয়ে বলে যে এটি টেকনাফের ছবি, আর আমরা যদি দেখি যে অধিতথ্যে দেখি যে এটি তেতুলিয়ার তথ্য, তাহলে বুঝতে হবে যে কথাটি মিথ্যা। তাহলে আমরা কি মেটা ডাটার মাধ্যমে আমরা চাইলেই সত্য মিথ্যা যাচাই করতে পারি একটি ছবির ইনফরমেশন দেখে, ঠিক আছে। ওকে স্যার। জি স্যার। তারপরে আর কি বলেছে, আহ আমাদের হচ্ছে যে পরীক্ষার সময় ডিজিটাল টেকনোলজি কত কত পৃষ্ঠা পর্যন্ত আমরা সিলেবাস নিব? আচ্ছা, তোমাদের তো আর তো নেক্সট ক্লাস পাবো না, তাহলে এই যে 39 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে। তোমাদের কি এর আগে ডিজিটাল টেকনোলজি পরীক্ষা হয়েছিল এর আগে কখনো? না, কত স্যার, মান্থলি? আচ্ছা, হয়নি। তাহলে না তোমাদের স্যার। প্রথম থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, একটা সাজেশন দিয়ে দিই তোমাদের, যে ছোট ছোট কোশ্চেন আসতে পারে, কিরকম কোশ্চেন আসতে পারে দেখিয়ে দিই, ঠিক আছে? যে এই জিনিসগুলোর পার্থক্য, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশনের পার্থক্য, তারপরে হচ্ছে যে গুগল ড্রাইভ কি জিনিস, ঠিক আছে, গুগল ফর্ম কি জিনিস, গুগল ফর্মের মাধ্যমে আমরা কি কি করতে পারি, গুগল ড্রাইভের মাধ্যমে আমরা কি কি করতে পারি, এ ধরনের কোশ্চেন আসবে। আমি তোমাদেরকে এগুলো পড়িয়েছি না? জি স্যার, এগুলো পরে স্যার। আচ্ছা, তারপরেও যদি মনে না থাকে তোমরা কিন্তু চাইলেই ইন্টারনেটের হেল্প নিতে পারো। ইন্টারনেটে জাস্ট সার্চ করবে। তোমাদের কিন্তু ওই যে জিমিনি থেকে কিভাবে সার্চ করতে হয় আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম একদিন ক্লাসে, ঠিক আছে। জিমিনিতে যে, জিমিনি কি জানো, মনে আছে? জি জি স্যার। হ্যাঁ স্যার, এটা একটা এআই চ্যাটবট। হ্যাঁ, তো সেখানে যে তোমরা সার্চ করতে পারো যে হ্যাঁ গুগল ড্রাইভ দিয়ে কি কি করা যায়, গুগল ফর্ম দিয়ে কি করা যায়,
কি কি করা যায়, গুগল ড্রাইভ কি, গুগল ফর্ম কি, এগুলো সার্চ করলেই ইন ডিটেলস সুন্দর করে তোমাদেরকে বলে দেবে, ঠিক আছে। তারপরে তথ্য আর হচ্ছে সংবাদ, এগুলোর মধ্যে পার্থক্য কি, এটা কি পড়িয়েছি তোমাদের? তথ্য এবং সংবাদের মধ্যে পার্থক্য, না এই যে স্যার, এগুলো পড়ানো। কন্টেন্টের ভিন্নতা দেখো, তথ্য প্রচারের জন্য এক ধরনের কন্টেন্ট তৈরি করা হয়, বিনোদনের জন্য এক ধরনের কন্টেন্ট তৈরি করা হয়। আসতে পারে যে কোন ধরনের তথ্য, কোন ধরনের মানে কোন ধরনের কন্টেন্ট কি কারণে তৈরি করা হয়, এ ধরনের কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে ভুল তথ্য আমরা কিভাবে যাচাই করতে পারি, কত ধরনের পদ্ধতি আছে ভুল তথ্য যাচাই করার, ঠিক আছে। এগুলো পড়লেই, তারপরে ছবির তথ্য যে সত্যতা আমরা কিভাবে যাচাই করতে পারি, কিসের মাধ্যমে, কোন কোন ওয়েতে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখবে যে কোশ্চেনের অ্যান্সার করার সময় সেই কোশ্চেনের মার্কস কত, যে কোশ্চেনের মার্কস বেশি সে কোশ্চেনটা সেভাবে অ্যান্সার করবে, যে কোশ্চেনের মার্কস কম সে কোশ্চেনের সেভাবে অ্যান্সার করবে, ঠিক আছে। বেশি মার্ক যে কোশ্চেনে সেটা একটু বড় করে অ্যান্সার করবে, যেটা কম মার্ক সেটা একটু ছোট করে অ্যান্সার করবে, ঠিক আছে। তারপরে আবার কোশ্চেন আসতে পারে ইনভিট কি জিনিস, ইনভিট এর মাধ্যমে কি করা হয়, ঠিক আছে, এই কোশ্চেন গুলো আসতে পারে। এরকম আসবে না যে হ্যাঁ ইনভিট এর মাধ্যমে কিভাবে বা প্রসেসটা কি, এ ধরনের আসবে না তোমাদের কোশ্চেন। কারণ কি, কারণ সেগুলো প্রসেস তো খাতায় লিখে প্রকাশ করা পসিবল না, ঠিক আছে। তোমাদের আসবে যে ইনভিট কি জিনিস, ইনভিট এর মাধ্যমে কি কি করা হয়, তারপরে ভিডিওর সত্যতা অথবা ভিডিওর সত্যতা আমরা কিভাবে যাচাই করতে পারি, এই ধরনের কোশ্চেন থাকবে। বা লিংক কি জিনিস, ইউআরএল লিংক বা ইউআরএল কি জিনিস, এগুলো দিয়ে কি হয়, ঠিক আছে। কোশ্চেন গুলো নোট ডাউন করে নাও। এই যে রো কি জিনিস, কলাম কি জিনিস, সেল কি জিনিস, কিভাবে সেলের নামকরণ করা হয়, এগুলো আমি দেখিয়েছি না তোমাদের, একটা সেলের নামকরণ করা হয় কিভাবে। জি স্যার, দেখাইছেন। আচ্ছা, তারপরে কিভাবে যোগ করতে হয়, যোগ করার ফর্মুলা বা পদ্ধতি কি, ঠিক আছে। এই যে কোনটার ক্ষেত্রে কি চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে, এই জিনিসগুলো। স্প্রেডশিট থেকে এগুলো হচ্ছে। সর্ট অ্যান্ড ফিল্টার কি জিনিস, এটা দিয়ে কি করা হয়, ঠিক আছে, এগুলো আসতে পারে। সর্ট অ্যান্ড ফিল্টার কি জিনিস, এটা গেল হচ্ছে প্রথম অধ্যায়টা। সাইবার ক্রাইম বলতে কি বুঝো, তথ্য ঝুঁকি বলতে কি বুঝো, তথ্য ঝুঁকি মানে থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি, তারপরে ফিশিং বলতে কি বুঝছো, ঠিক আছে। ফিশিং বলতে কি বুঝো, হ্যাঁ মনে আছে? কেউ আবার লিখিও না যে হ্যাঁ ফিশিং বলতে মাছ ধরাকে বোঝায়। আচ্ছা, না কিভাবে, স্যার, মনে আছে। আচ্ছা কিভাবে কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে এটা একটা ফেক নিউজ বা ফেক এসএমএস বা ফেক মেইল হতে পারে, কিভাবে আইডেন্টিফাই করব আমরা, কিভাবে বুঝতে পারবো এই জিনিসগুলো, ঠিক আছে। কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা একটা মানে ভুল সংবাদ বা এটা একটা প্রতারণার শিকার হতে পারি আমরা এটার মাধ্যমে। তারপরে ফিশিং থেকে নিরাপদ থাকার উপায়, আমরা কিন্তু 6টা উপায় এখানে কিন্তু লিখে দেখাইছিলাম তোমাদেরকে, মনে আছে সেই উপায়গুলা? এখানে হয়তোবা 6টা আছে, আমি হয়তোবা তোমাদেরকে বললাম যে ফিশিং থেকে নিরাপদ থাকার 10টি উপায় লিখো, মার্ক দিয়ে দিলাম 10, এরকম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার পরিবারের মুঠোফোনকে আমি কিভাবে নিরাপদ রাখতে পারি, অস মানে কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে আমার ক্ষতি করতে চায় সেক্ষেত্রে আমি কিভাবে সেফ থাকতে পারি, এই জিনিসগুলো আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো জানা দরকার। তারপরে আজকে যেটা পড়ালাম যে ডিজিটাল জাল ডিজিটাল উপাত্ত ও ক্লাসরুম গোয়েন্দা বাহিনী,
ঠিক আছে? এটাকে কেন জাল ডিজিটাল উপাত্ত এবং ক্লাসরুম গোয়েন্দা বাহিনী কেন বলা হচ্ছে? যে কেউ একজন তোমাকে বলল যে এই ছবিটা হচ্ছে গিয়ে তোমার, যেমন কি বলছে, যে এই ধরো যে তোমাকে কেউ একজন বললো যে এই ছবিটা হচ্ছে সুইজারল্যান্ডে, ঠিক আছে? তো তুমি তখন মেটা ডাটাতে যেয়ে দেখলে, তুমি গোয়েন্দাগিরি করতে যেয়ে দেখলে যে না, এই ছবিটা সুইজারল্যান্ডের না, এই ছবিটা হচ্ছে কানাডার, ঠিক আছে? তো এই জন্য বলতেছে এখানে তোমাদের নামটা অনেকটা এভাবে দেয়া হয়েছে, এতটুকুই। আর তেমন কিছু কোশ্চেন নেই, যা কোশ্চেন যা বললাম এগুলোর মধ্যেই কোশ্চেন থাকবে অলমোস্ট, কারণ এর বাইরে আর দেওয়ার মতো তেমন কিছু নাই। তাই বলে যে পড়বা না তা তা কিন্তু না, পড়তে হবে সব, যা আছে এভরিথিং পড়তে হবে। এই যে এই প্রসেসটা আসতে পারে তোমাদের, যে কিভাবে একটা ছবির মেটা ডাটা দেখতে পারি। একটা ছবির মেটা ডাটা কিভাবে দেখবো? মাউসের রাইট ক্লিক করব, তারপরে কি প্রপার্টিজ অপশনে যাব, প্রপার্টিজ অপশন থেকে জেনারেল একটা ট্যাব পাবো, আবার একটা ডিটেইলস একটা ট্যাব আছে, ঠিক আছে? প্রপার্টিসে ক্লিক করলে এইগুলা দেখতে পাবো, আর হচ্ছে গিয়ে ডিটেইলসে ক্লিক করলে এইসব জিনিস দেখতে পাবো, এই যে এগুলো, ঠিক আছে? এগুলোই আসবে, আর তেমন কোনো কিছু এখানে জানা নেই, এটাই। নেক্সট দিন ইনশাল্লাহ যখন ক্লাস হবে আমরা সেশন 4 শুরু করব, ঠিক আছে?